শহীদ আবরারের অনেক কিছু দেয়ার ছিল জাতিকে, সেটা তিনি দিয়ে যেতে পারেন নাই। সেই জন্যে শাহাদাতটা পরিবর্তন হলে দেশের জন্য হয়তো উপকারী হতো। আমি শহীদ হতে পারতাম 2018 সালের 22শে জুলাই, সেটা হয় নাই। সেটা না হয়ে পরবর্তীতে আবরার শহীদ হয়েছে। তো শহীদ আবরারের লড়াইটা কি ছিল? সে কোনো রাজনীতি করতো না, আমরা জানি। সে কোনো প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িত ছিল না, কিন্তু তার অগাধ দেশপ্রেম ছিল এবং সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার আওয়াজ তুলেছিল। এইটুকুই ছিল শহীদ আবরারের জীবন। এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ তুলবার জন্য তাকে শহীদ হতে হয়েছে। কিন্তু তিনি জাতিকে জাগ্রত করে গেছেন। কারণ এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তত্ত্ব কথা আমরাও লেখালেখি করেছি, দীর্ঘদিন ধরে করেছি। আমার বয়স হয়েছে, লেখালেখির বয়সও কম হয় নাই, 20 বছর পার হয়ে গেছে। তো আমরা লেখালেখি করেছি, কিন্তু আমাদের লেখালেখি অনেকটা বিমূর্ত ছিল। বিমূর্ত থাকার কারণে হয়তো জাতি জাগ্রত হয় নাই, কিংবা আমরা দুর্বল লেখক ছিলাম, আমরা জাতিকে জাগ্রত করতে পারি নাই। সেই জন্যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য আমাদের একটা রক্ত মাংসের মানুষের প্রয়োজন ছিল। সেই মানুষটি শহীদ আবরার। শহীদ আবরার শহীদ হওয়ার পরে সেই রক্ত মাংসের মানুষ আমাদের সামনে এসে গেল, আর বাংলাদেশের তরুণ জনতা জেগে উঠল। আমরা যেটা জুলাই বিপ্লব পরবর্তীতে দেখেছি, তার শুরুটা হয়েছিল শহীদ আবরারের শাহাদাতের মাধ্যমে। সে শহীদ হয়ে পুরো তরুণ প্রজন্মকে ঝাঁকে দিয়ে গেছে, যেটা আমার আগে পূর্ববর্তী অনেক তরুণ বক্তা বলে গেছে। এবং সেই লড়াই আমাদের এখনো চলছে। দুর্ভাগ্যের বিষয় হলো, যাদেরকে আমরা স্বাধীনতার প্রহরী মনে করি, সেনাবাহিনীর কিছুদিন আগে আপনারা হয়তো আমাদের পত্রিকায় দেখেছেন যে সেই সেনাবাহিনীর দুইজন জেনারেল এখন পালিয়ে আছে মোদির আশ্রয়। তাহলে, এবং তার মধ্যে একজন ডিজিএফআই এর প্রধান ছিলেন প্রায় 4 বছর। তার মানে রাষ্ট্রীয় নিরাপত্তা তার হাতে ছিল। তো রাষ্ট্রীয় নিরাপত্তা যে জেনারেল সাহেবের হাতে ছিল, জেনারেল আকবর, সেই জেনারেল সাহেব পালিয়ে আছেন মোদির আশ্রয়ে। আর মোদির বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে শহীদ আবরার। তাহলে কে বড় দেশপ্রেমিক, জেনারেল সাহেব না আবরার? আমাদের কি জেনারেল সাহেবদের দরকার না আবরারদের দরকার? এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের জেনারেল দরকার নাই, আমাদের শহীদ আবরার দরকার। আমাদের শহীদ আবরারের মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ দরকার, যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবে। এবং এই লক্ষ লক্ষ তরুণরা যদি রাস্তায় নেমে আসে, তাহলে আকবরের মতো যে সমস্ত জেনারেলরা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন, সেই সমস্ত জেনারেলরা সোজা হয়ে যাবেন। আমি নিঃসন্দেহে বলতে পারি, সেই সমস্ত জেনারেলদের দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার আর সাহস থাকবে না। তো সুতরাং শহীদ আবরার আমাদের আইকন হিসেবে বেঁচে থাকবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আইকন হিসেবে শহীদ আবরার অনন্তকাল বেঁচে থাকবে, এটাই আমার প্রত্যাশা। আমাদের লড়াই কি শেষ হয়ে গেছে? হয় নাই। তার একটা প্রমাণ আপনাদেরকে দেই আমি। কিছু বাংলাদেশি সাংবাদিক এই মুহূর্তে ভারত সফরে আছে। তাদের সাথে গতকাল ভারতের পররাষ্ট্র সচিব দেখা করেছেন, এবং সেখানে পররাষ্ট্র সচিব যে কথাটি বলেছেন, সেই কথাগুলির মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে ভারত তার আধিপত্যবাদের যে ষড়যন্ত্র, সেটা চালিয়ে যাচ্ছে। তিনি কি বলেছেন? বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, তার নাকি একটা আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। এটা কে বলছেন? ভারতীয় পররাষ্ট্র সচিব, যে ভারত 15 বছর ধরে বাংলাদেশে
একটা ফ্যাসিস্ট সরকার, একটা একনায়ক তান্ত্রিক সরকারকে ক্ষমতায় রেখেছিল এবং বাংলাদেশের জনগণের সকল অধিকার হরণ করে নিয়ে গেছিল। সেই ভারতের পররাষ্ট্র সচিবের বলতে এতটুকু লজ্জা হলো না যে বাংলাদেশের নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। তাদের অধীনে তিনটা নির্বাচনের নামে তামাশা করেছে। আমি অবাক হলাম যে আমাদের কোন সাংবাদিক তাকে বললেন না যে আপনারাই তো বাংলাদেশে তিনটা নির্বাচনের নামে তামাশা মঞ্চস্থ করেছেন। প্রথমে একদলীয়, তারপরে মধ্যরাতের নির্বাচন, তারপরে আমিডামিন নির্বাচন। এই কথাটা বলার সাহস আমাদের একজন সাংবাদিকের হলো না। আমি একজন সম্পাদক হিসেবে বড় হতাশ হয়েছি। এটাই হচ্ছে সমস্যা আমাদের। আমরা ক্ষমতার কাছে বড় সহজে আত্মসমর্পণ করি। এই অবস্থার থেকে আমাদের মুক্তি দরকার এবং এই অবস্থার থেকে মুক্তি দিতে পারে আজকের সেমিনারের মতো আলোচনা। আমাদের রেগুলার শুনতে হবে এই আলোচনা কন্টিনিউয়াসলি বলতে হবে। আমি ধন্যবাদ জানাই ডাকসুকে, সাদেক কাইমকে এবং জুমাকে যারা আজকে এখানে অর্গানাইজ করেছে এই অনুষ্ঠান। কারণ আবরার ফাহাদের গল্প আমাদের প্রতিদিন বলে যেতে হবে। শহরে, নগরে, বন্দরে, গ্রামে, গঞ্জে সর্বত্র আবরার ফাহাদের গল্প বলে যেতে হবে, যাতে দেশের সর্বত্র থেকে আবরার ফাহাদের জন্ম হয়। এই আবরার ফাহাদ তো ঢাকা থেকে জন্ম হয়নি। এই আবরার ফাহাদ তো কুষ্টিয়া থেকে এসেছে। কুষ্টিয়ায় তাদের বাড়ি, সেখান থেকে এসছে আবরার ফাহাদ। এরকম লক্ষ লক্ষ আবরার ফাহাদরা যখন ঢাকা শহরে আসবে, তখন আর এই দেশের তথাকথিত বুদ্ধিজীবী এবং সুশীল সমাজ এবং তথাকথিত প্রগতিশীলরা বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে সমর্পণ করতে আর সাহস পাবে না।